প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম, জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন। ভারত সরকার সম্প্রতি নাবালকদের জন্য একটি বিশেষ প্রকল্প এনপিএস বাৎসল্য চালু করেছে। উৎসবের আনন্দের আভে নৃশংস হত্যাকাণ্ড, শোকের ছায়া এলাকায়। এসআইআর ইস্যুতে তৎপরতা তুঙ্গে, আজ দিল্লিতে মুখ্য নির্বাচনী আধিকারিকদের বৈঠক। দীপাবলির রাতে বেঙ্গালুরুতে কলকাতার তরুণীকে গণধর্ষণের অভিযোগ, নগদ টাকা ও মোবাইল ছিনতাই একসঙ্গে। প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে কেরলের শবরীমালা মন্দিরে পুজো, ইতিহাস গড়লেন মুর্মু। শীতের আগে ফের বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়। আজ ভাইফোঁটায় কেমন থাকবে আবহাওয়া, আসছে বিস্তারিত খবরে। ভারত সরকার সম্প্রতি নাবালকদের জন্য একটি বিশেষ পেনশন প্রকল্প এনপিএস বাৎসল্য চালু করেছে। এটি ভারতীয় পেনশন সিস্টেমের অধীনে কার্যকর হবে। বিকশিত ভারত 2047-এর স্বপ্নকে সামনে রেখে এই প্রকল্প শিশুদের অল্প বয়স থেকে সঞ্চয় করতে এবং তাদের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে সাহায্য করবে। এনপিএস বাৎসল্য হলো জাতীয় পেনশন সিস্টেমের একটি অংশ। এর মাধ্যমে পিতামাতা বা অভিভাবকেরা 18 বছরের কম বয়সী নাবালকদের জন্য বিনিয়োগ করতে পারবেন। প্রতি বছর 1000 টাকা থেকে এই প্রকল্পের বিনিয়োগ শুরু করা যায়। সন্তানের 18 বছর বয়স হওয়ার আগে নির্দিষ্ট প্রয়োজনে টাকা তোলার অনুমতি আছে। সন্তানের বয়স 18 বছর হলে এই অ্যাকাউন্টটি একটি নিয়মিত এনপিএস অ্যাকাউন্টে রূপান্তরিত হন। পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ এটি পরিচালনা করে এবং আয়কর আইন 80C এবং 80CCD ধারার অধীনে কর ছাড়ের সুবিধা পাওয়া যায়। 18 বছরের কম বয়সী সকল ভারতীয় নাবালক এই স্কিমের অধীনে একটি অ্যাকাউন্ট খুলতে পারবে। সন্তান 18 বছর না হওয়া পর্যন্ত পিতামাতা বা আইনি অভিভাবক এই অ্যাকাউন্টটি পরিচালনা করবেন। এখানে অভিভাবকদের মাধ্যমে শিশুর নামে অ্যাকাউন্ট খোলা হয় এবং প্রতিটি শিশুর জন্য একটি অনন্য পেনশন রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নম্বর জারি করা হয়। এনপিএস সিস্টেমের অধীনে পেশাদারদের দ্বারা এই আবেদনগুলি বিনিয়োগ করা হয়, যা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। প্রতি বছর ন্যূনতম 1000 টাকা জমা দিতে হয়, তবে সর্বোচ্চ জমার কোনো সীমা নেই। অভিভাবকেরা শিশুর শিক্ষা, চিকিৎসা খরচ বা গুরুতর অক্ষমতার ক্ষেত্রে মোট জমার 25% পর্যন্ত আংশিক টাকা তুলতে পারেন। শিশুর 18 বছর বয়স হওয়ার আগে 3 বার টাকা তোলার অনুমতি থাকছে। অ্যাকাউন্ট খোলার পর থেকে 3 বছর পর্যন্ত টাকা তোলা যায় না। এই লগইন পিরিয়ড শেষ হওয়ার পর শিক্ষা, চিকিৎসা বা অক্ষমতার জন্য মোট জমার 25% পর্যন্ত তোলা যাবে। 18 বছর বয়স হলে অ্যাকাউন্টটি নিয়মিত এনপিএস অ্যাকাউন্টে রূপান্তরিত করা যেতে পারে বা নিয়ম অনুযায়ী টাকা তোলাও সম্ভব। যদি শিশুর মৃত্যু হয় তাহলে জমা করা তহবিল অভিভাবকের কাছে চলে যাবে। যদি উভয় পিতা মাতা অনুপস্থিত থাকেন তবে একজন নতুন অভিভাবক নিয়োগ করা যেতে পারে। অনলাইনে অ্যাকাউন্ট খুলতে হলে অফিসিয়াল ইএনপিএস পোর্টালে গিয়ে নির্দেশনাবলী অনুসরণ করতে হবে। অফলাইনে যে কোনো ব্যাংক বা ডাকঘরে যেখানে এনপিএস পরিষেবা দেওয়া হয় সেখানে যোগাযোগ করতে হবে। নাবালক অভিভাবকদের আধার কার্ড, অভিভাবকের প্যান কার্ড, নাবালকের জন্ম শংসাপত্র এবং পাসপোর্ট আকারের ছবি প্রয়োজন। সোনারপুর থানার কুস্তিয়া এলাকায় কালী পুজো মণ্ডপের রাতে এক যুবককে ছুরি দিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম সনাতন নস্কর। ঘটনার সঙ্গে জড়িত 2 জনকে পুলিশ আটক করেছে। ঘটনায় তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুস্তিয়া এলাকার একটি কালী পুজো মণ্ডপে ব্যক্তিগত সাউন্ড সিস্টেম ব্যবহার করেছিলেন সনাতন নস্কর। প্রতিবেশীর এক ব্যক্তি হার্টের রোগী হওয়ায় পরিবারের অনুরোধে সনাতন রাতে বক্স খুলে বাড়ি নিয়ে যান, কিন্তু একই সময় প্রতিবেশী পিন্টু সাহা ও তার স্ত্রী সনাতনের বাড়িতে এসে মণ্ডপে বক্স বসানোর চাপ দেয়। ঘটনার পর্যায়ে সনাতনের পরিবারের সঙ্গে পিন্টু তার স্ত্রীর বচসা হয়। অভিযোগ, প্রথমে সনাতনের মা ও ভাইকে মারধর করা হয়। পরে প্রতিবাদ করার সময় পিন্টু ছুরি দিয়ে সনাতনের শরীরের একাধিক জায়গায় আঘাত করে। গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর পিন্টু ও তার স্ত্রী পালানোর চেষ্টা করেন। স্থানীয়রা তাদের সোনারপুর থানায় হস্তান্তর করেন। স্থানীয়দের অভিযোগ, এই ঘটনার সঙ্গে পিন্টুর আরও 2 আত্মীয় জড়িত। পুলিশ গভীর রাতে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে। সোনারপুর থানার পুলিশ জানিয়েছে, 2 জনকে আটক করা হয়েছে এবং ঘটনার সঙ্গে আরও যারা জড়িত আছে তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, মামলার তদন্ত এখনও চলছে। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনা গভীর শোকের সৃষ্টি করেছে। উৎসবের আনন্দমুখর মুহূর্তে এমন হিংসাত্মক ঘটনা সকলকে উদ্বিগ্ন করছে। এসআইআর ইস্যুতে তৎপরতা তুঙ্গে, আজ দিল্লিতে মুখ্য নির্বাচনী আধিকারিকদের বৈঠক।
এসআইআর ইস্যুতে তৎপরতা চরমে। দেশের সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে আজ দিল্লিতে বৈঠকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। বিহারে এসআইআর নিয়ে বিতর্ক এখনও জারি থাকলেও পশ্চিমবঙ্গেও এখন সেই তৎপরতা শীর্ষে পৌঁছেছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের একদল প্রতিনিধি রাজ্যে এসে রাজ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে নজর থাকবে সারাদিনের রাজনৈতিক মহলের। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ ভাইফোঁটার দিনে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে সপ্তাহের শেষের দিক থেকে রাজ্যের উত্তর ও দক্ষিণের একাধিক জেলায় হালকা বৃষ্টি হতে পারে। আগামী শুক্রবার থেকে রাজ্যে ফের হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে আজ ভাইফোঁটার দিনে অন্যান্য দিনের তুলনায় মেট্রো পরিষেবা কিছুটা সীমিত থাকবে। কলকাতায় মেট্রো সূত্রে জানা গিয়েছে, ব্লু লাইন ও গ্রিন লাইনে আজ ট্রেন চলবে সীমিত সংখ্যায়, তবে ইয়েলো, অরেঞ্জ ও পার্পল লাইনে পরিষেবা থাকবে স্বাভাবিক। উৎসবের দিনে যাত্রী সংখ্যা তুলনামূলকভাবে কম থাকায় মেট্রো রেল আজ পরিষেবা নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে। বেঙ্গালুরুর এক ভাড়া বাড়িতে ঢুকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল 5 জনের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গেছে, দীপাবলির রাতেই ঘটনাটি ঘটে। অভিযুক্তদের মধ্যে 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, বাকি 2 জন এখনও পলাতক। ওই দিন রাত 9:30 থেকে রাত 12:15 মধ্যে মদ্যপ 5 জন যুবক ওই তরুণীর দরজা ধাক্কা দেয়। অভিযোগ, কিছুক্ষণ দরজা ধাক্কা দিয়ে অপেক্ষা করার পর তারা জোর করে ঘরে ঢোকে, তরুণীকে টেনে অন্য ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শুধু তাই নয়, অভিযুক্তরা তরুণীর কাছ থেকে 25,000 টাকা নগদ এবং 2টি মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, আক্রান্ত তরুণী কলকাতার বাসিন্দা। তিনি কিছুদিন ধরে বেঙ্গালুরুর ওই ভাড়া বাড়িতে থাকছেন। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতেই মাদানাকাহাল্লি থানার পুলিশ তদন্ত শুরু করে 3 জনকে পাকড়াও করেন। বেঙ্গালুরু গ্রামীণ জেলার পুলিশ সুপার সি.কে. বাবা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মঙ্গলবার রাত 9:30 থেকে রাত 12:15 মধ্যে ঘটনাটি ঘটেছে। অভিযুক্তরা দরজায় নক করে জোর করে ভেতরে ঢুকে পড়ে, মহিলাকে টেনে অন্য ঘরে নিয়ে যায় এবং ধর্ষণ করে। যে 2 জন পলাতক তাদের দ্রুত ধরার চেষ্টা করছেন তারা, উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন সেই সঙ্গে। এদিকে আক্রান্ত তরুণীর বয়ান রেকর্ড করেছেন আধিকারিকরা এবং তাকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে কেরলের শবরীমালা মন্দিরে পুজো, ইতিহাস গড়লেন মুর্মু। হেলিকপ্টার দুর্ঘটনার আতঙ্ক কাটিয়ে ইতিহাস গড়লেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে কেরলের ঐতিহাসিক শবরীমালা মন্দিরে পুজো দিলেন মুর্মু। মন্দিরের সব নিয়ম মেনেই বুধবার পুজো দেন রাষ্ট্রপতি। উল্লেখ্য, শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলে আসছে। রীতি অনুযায়ী 10 থেকে 50 বছর বয়সী মহিলাদের এই মন্দিরে প্রবেশের অধিকার দেওয়া হয় না। 2018 সালে এই রীতিকে অসাংবিধানিক বলে আখ্যা দেয় সুপ্রিম কোর্ট। এরপরে বিতর্ক আরও তীব্র হয়। এই রায় ধর্মীয় সংস্কৃতির বিরোধী বলে দাবি করে কয়েকটি হিন্দু সংগঠন। এরই মধ্যে দেশের প্রথম রাষ্ট্রপতি হিসাবে দ্রৌপদী মুর্মুর মন্দির পরিদর্শনের সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বুধবার শবরীমালা সব রীতি মেনেই পুজো দেন দ্রৌপদী মুর্মু। পাম্পা থেকে সন্নিধানম পর্যন্ত পাহাড়ি পথ পেরোতে তাঁর জন্য বিশেষ 4 চাকা গাড়ির ব্যবস্থা করা হয়েছিল। রাষ্ট্রপতি নিজেই মাথায় পবিত্র ইরুমুডিকেট্র নিয়ে আপার দর্শন করেন। পরে সেই পবিত্র পোটলাগুলি মন্দিরের সিঁড়িতে রেখে দেন তিনি। তাদের ইরুমুডিকেট্র গ্রহণ করে পুজো সম্পন্ন করেন মন্দিরের প্রধান পুরোহিত মেলো শান্তি। দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে শবরীমালার ভগবান আপ্পা দর্শন করলেন মুর্মু। এর আগে 1970-এর দশকে প্রাক্তন রাষ্ট্রপতি ভিভি গিরি এই মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। তারপরেই শবরীমালায় গেলেন মুর্মু। শীতের আগে ফের বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়। আজ ভাইফোঁটায় কেমন থাকছে আবহাওয়া? আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার রাজ্যে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে মাসের শেষ দিকে আবারও রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দপ্তর। আজ ভাইফোঁটার দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তেমন নেই, তবে আগামীকাল অর্থাৎ শুক্রবার দক্ষিণ 24 পরগনা হালকা বৃষ্টি হতে পারে। শনিবারও বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে দপ্তর। সেদিন 2 24 পরগনা, 2 মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার এই জেলাগুলির পাশাপাশি পশ্চিমবঙ্গের আরও কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ ভাইফোঁটার দিন বাদ দিলে আগামীকাল ও শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের উপরের পার্বত্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে শনিবার উত্তরবঙ্গের প্রায় 5টি জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সাধারণভাবে অক্টোবরের শেষ বা নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে রাজ্যের আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দেখা যায়। তবে আপাতত আগামী 3 দিনের মধ্যে তাপমাত্রার উল্লেখযোগ্য পতনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। কবে থেকে শীতের আমেজ শুরু হবে সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট আপডেট মেলেনি।